এটা হচ্ছে একটা সুদের মেশিন এবং এটার মালিক আপনি নিজেও না। ডলার এখন শুধুই ডলার, সোনা আমার, ডলার তোমার, আমরা কেউ কিছু দিচ্ছি না, শেষ। কোন পর্যায়ে গেলে একটা পাপ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের মতো নয়? পাপ তো অনেক আছে পৃথিবীতে, আল্লাহ কি কোনটাকে বলছে আমার বিরুদ্ধে যুদ্ধ? কিন্তু সে কি করে? সমান সমান টাকা ফেরত দেয় এবং বলে আপনি মুদারাবা সিস্টেমে বিনিয়োগ করছেন। চরম মিথ্যাচার যাকে বলে। এটা কিভাবে সম্ভব যে টাকা রাখার আগে আমি নিশ্চিত 10% প্রফিট পাবেন এবং তার কম্পিটিটর বলছে 9%? একসময় পুরো দেশে কিন্তু হয়ে যাবে, কিন্তু দেশের অর্থনীতি কিছু বদলাবে না, আপনার ভাগ্য বদলাবে না। আপনার সিস্টেমটা এটা পুরো এগেনস্টে, একদম নতুন একটা সিস্টেম, পিওর 100% একটা হালাল সুন্দর সিস্টেম। সবচেয়ে বড় ব্যাপার কি, যে মানুষটা কোনো মদ খাইতো না তাকে বোতল ধরাই দিয়ে বলতেছি কত টাকা প্রিন্ট হয়েছে আর কত টাকা ঋণ হয়েছে। আপনি দেখবেন যে বাংলাদেশে যে টাকা আছে তার চেয়ে বেশি ব্যাংক ক্রেডিট। এটা একটা মজার জিনিস যে আসলে আমরা অর্থনীতির বইতে এমনকি ক্লাস 5 থেকে পর্যন্ত কোনোদিন সুদের বিরুদ্ধে কিছুই পাইনি। ছোটবেলা থেকে সুদ কষার অঙ্ক করছেন, জাকাত কষার অঙ্ক কিন্তু করেন নাই। এই জাকাতকে ইসলামের মূল 5 স্তম্ভের একটা দিয়ে দিছে, মানে অর্থনীতি ইসলামে কত গুরুত্বপূর্ণ আর কোনো ধর্মে কিন্তু এটা পাবেন না। আমার হাতে আপনারা দেখতে পারতেছেন যে 100 টাকার একটা কড়কড়া নোট, বাট এইটার দাম কি আসলে 100 টাকা? কারণ 100 টাকা যদি হয়, আজকে আমি এইটাতে কিনতে পারতেছি 2 কেজি চাল, কিন্তু কয়েকদিন পরে এটাতে আমি কিনতে পারতেছি 1 কেজি চাল। তাহলে এটার ভ্যালু আসলে কত? আমরা ছোটোবেলায় যখন অঙ্ক করতাম, টাকার অঙ্ক করতাম, অনেক অঙ্ক করেছি, আমরা টাকার পিছনে ছুটতেছি, এই টাকার জন্যই এত কিছু, কিন্তু টাকা জিনিসটা কি এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো আইডিয়াই নাই। এই জন্য আজকে আমরা নিয়ে আসছি মোহাইমিন পাটোয়ারি ভাইকে, একদম সব A to Z জানবো যে ভাই আসলে এটার কাহিনী কী। ভাই আপনি একটু ইন্ট্রোডাকশন দিয়ে একদম শুরু করে দেন তো ভাই, জিনিসটা কি? জি, আমি মোহাইমিন পাটোয়ারি। আমি লেখাপড়া করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে। তারপরে হচ্ছে যে আমেরিকা ভিত্তিক যে আন্তর্জাতিক চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এক্সাম, সেটার 3টা ধাপ সর্বনিম্ন সময়ে পাশ করি এবং তারপরে নরওয়েতে যাই মাস্টার্সের জন্য এবং ওইটা শেষে জার্মানি থেকে দ্বিতীয় মাস্টার্স করি এবং তারপরে টাকা জাতীয় ইস্যু নিয়ে লেখালেখি করি। তো বলা যায় কি যে আমার জীবনের গত 12-13 বছর গেছে শুধু এই টাকাকে গবেষণা করার পিছেই। ভাই তাহলে বলেন তো, টাকার গবেষক ভাই বলেন তো, এই টাকা জিনিসটা কি একটু বুঝান আমারে। এটা হচ্ছে একটা সুদের মেশিন এবং এটার মালিক আপনি নিজেও না, এটার মালিক অন্য কেউ, আপনি কেবল হাতে ধরে বসে আছেন। আমরা সকাল থেকে রাত পর্যন্ত এটার জন্য খাটি, কিন্তু এই জিনিসটা আসলে আমার না। আপনি কিন্তু ভাইয়া একটু আগে একটা স্টেটমেন্ট দিলেন, সেটা হচ্ছে এটা হচ্ছে সুদের মেশিন। মানে কেন বললেন এই কথাটা? মনে করেন এই যে টাকাটা, এই টাকাটার গায়ে যদি দেখেন আপনারা লেখা যে বাংলাদেশ ব্যাংক নোট, বাংলাদেশ ব্যাংক এই টাকাটা ছাপায়, তারপরে এই টাকাটা সে কি করে? দান খরচ করে না, অবভিয়াসলি না। তাহলে এই টাকাটা বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে আপনার হাতে কিভাবে আসলো? আপনি তো চুরি করেন নাই, আমিও চুরি করি নাই। আসলো কিভাবে? সে দানও করে না, বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসায়ীও না, আমি চুরিও করি নাই। একমাত্র একটা উপায় আসে, সেটা হচ্ছে ঋণ। এবং এই ঋণটা কি সুদমুক্ত? না। তাহলে টাকাটা ছাপায় কে? বাংলাদেশ ব্যাংক, এবং ছাপানোর পরে সে সরকারকে অথবা অন্যান্য ব্যাংকে ঋণ দেয়। এখন যেই জিনিসটা আপনি ঋণ দিলেন এবং সুদে আসলে বাড়তি ফেরত নিলেন, সে জিনিসটা কি আপনি কোনোদিন পরিশোধ করতে পারবেন? ধরা যাক আমার কাছে একটা হীরার মুদ্রা আছে, পৃথিবীতে হীরার মুদ্রা তো কেউ কোনোদিন দেখেন নাই নাকি? এখন আমি 1000 হীরার মুদ্রা আপনাদেরকে ঋণ দিব, 100 জন ব্যক্তিকে, 1000 জন ব্যক্তিকে আমি ঋণ দিব। দেওয়ার পর বলবো যে 1000 হীরার মুদ্রা আমি ঋণ দিয়েছি, এখন 1100 হীরার মুদ্রা ফেরত দাও। কেউ কিন্তু হীরার মুদ্রা চোখেও দেখেন, তৈরিও করতে পারেন না। তেমনি এই টাকাটা বাংলাদেশ ব্যাংক ছাড়া আর কেউ তৈরি করতে পারে না। সে এই টাকাটাই ঋণ দেয় এবং বলে আরো বেশি টাকা আমাকে ফেরত দাও। সেটা কিভাবে সম্ভব? ওকে, সো মানে আপনি বলতেছেন যে এই কাগজটা আসলে ছাপানো হয়েছে, ঠিক আছে, কোনো না কোনো কিছুর এগেইনস্টে ছাপানো হচ্ছে, যতটুকু আমরা জানি, অবশ্যই আমরা বুঝি। বাংলাদেশ ব্যাংক যখন অন্যান্য ব্যাংকদেরকে এই টাকাটা দিয়ে থাকে, সেটার এগেইনস্টে একটা চার্জ করবে। সো সেটা কি আপনি বলতেছেন, যেহেতু সে ওটা সুদ আকারে সে ফেরত দিবে, সো আমরা সবাই এটার সাথে সামহাউ কানেক্টেড হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি বললেন যে চার্জ করবে। চার্জ বলতে যেটা বুঝাচ্ছেন, চার্জ আর সুদ এক না। আপনি দেখছেন যে ঋণ দিচ্ছেন এবং আরও বাড়তি ফেরত নিচ্ছেন। আপনি যে জিনিস দিচ্ছেন সেই জিনিস ফেরত নিচ্ছেন এবং আরও বেশি। তখন হচ্ছে যে আমি বলছি যে আমি ঋণ নিয়ে আমি সুদ আসলে পূরণ করবো। আমরা জাতি জনগণ কি বাংলাদেশ ব্যাংকের থেকে ঋণ নিয়ে আরও বাড়তি টাকা সুদে আসলে পূরণ করব, কিন্তু বাংলাদেশ ব্যাংক ছাড়া আর কেউ টাকা তৈরি করতে পারে না। অর্থাৎ আমরা প্রত্যেকে ঋণগ্রস্ত থাকতে বাধ্য, কারণ
এইটা ছাড়া তার কোনো উপায় নেই, এবং একমাত্র ঋণ আকারেই এটা আসে। তো একটু আগে যে হীরার মুদ্রার উদাহরণ দিলাম, আমি যদি আপনাদেরকে 1000 হীরার মুদ্রা ঋণ দেই এবং ওইটা দিয়ে আপনারা যত প্রকার লেনদেন করেন, এবং আমি যদি বলি আবার আমার ঋণ পরিশোধ করো, তাহলে বাজারে কোনো টাকাই থাকবে না। জি, ঠিক বলেছেন। তাহলে বাংলাদেশ ব্যাংকের এই সবগুলো নোট আসে ঋণ আকারে, হয় সরকারকে ঋণ দিছে অথবা কমার্শিয়াল ব্যাংকে ঋণ দিছে। তাহলে বাংলাদেশ ব্যাংক যদি একদিন বলে আচ্ছা এখন আমার ঋণ পরিশোধ করো, অনেক হয়েছে। আধুনিক অর্থমুদ্রা ব্যবস্থায় প্রতিটা টাকাই ঋণ, এবং ঋণ নাই মানে কোনো টাকা নাই। একটা জাতির প্রতিটা ব্যক্তি এবং প্রতিষ্ঠান যদি ঋণমুক্ত হতে চায়, দেশে একটা টাকাও থাকবে না। এটাই আমাদের মুদ্রা ব্যবস্থা। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি বা এটার অল্টারনেট সলিউশনটা কি? প্রশ্নটা হচ্ছে যে এরকম যে আসলে আমার জন্ম কারাগারে, মৃত্যু কারাগারে, বংশ পরম্পরা কারাগারে, কারাগার ছাড়া কীভাবে বাঁচবো? ব্যাপার হচ্ছে কি যে আপনি এমন একটা সিস্টেম আছেন যে প্রতিটা টাকা আপনি বাংলাদেশ ব্যাংক নোট এবং সেটা ঋণ আকারে আসে, এবং এইটা পরিশোধ করেই আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। এখন আমি যদি আপনাকে হীরার মুদ্রায় ঋণ দেই, ঋণ পরিশোধ করবেন তো হীরার মুদ্রাতেই, তাই না? আমি যদি আপনাকে এই জামাটা ধার দেই, এটা দিয়ে তো আপনাকে ফেরত দিতে হবে। তো টাকা এসেছে ধার হিসেবে, আপনি তো আপনি কিডনি খুলে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে পারবেন না, ওই সিস্টেম আছে। তো এখন একটা ব্যাপার কি যে আপনি বলতে পারেন যে আচ্ছা, তো বাংলাদেশ ব্যাংকের থেকে যে এই বছর আমরা 10,000 কোটি টাকা ঋণ নিলাম, আগামী বছর তো সে 11,000 কোটি টাকা ফেরত নিবে, তো নতুন 1,000 কোটি টাকা কোত্থেকে আসবে? আমাদের আবার ঋণ নিতে হবে। আমাদের আরও নতুন 1,000 কোটি টাকা ঋণ নিয়ে আগের 10,000 কোটি টাকা সুদ পূরণ করতে হবে। তারপরের বছর কি হবে? 1100 কোটি টাকা, আবার 1100 কোটি টাকা ঋণ নিয়ে এর আগের সুদ পূরণ করতে হবে। ও বাই দ্য ওয়ে, আপনি যদি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা অনলাইন বিজনেস শিখতে চান, তাহলে আপনার জন্য এসআর ড্রিম আইটি কিন্তু দারুণ একটা অফার নিয়ে এসেছে। এক্স্যাক্টলি, এবং এসআর ড্রিম আইটি এটা কিন্তু অনেকে আছেন আপনারা যারা চিনেন, এবং এসআর ড্রিম আইটি খুবই জোস একটা অফার নিয়ে আসে, যেটা আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে। 4 মাস ব্যাপী 100 ঘন্টার ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজটা আপনারা কিন্তু 87% ডিসকাউন্টে, অর্থাৎ 30,000 টাকার এই প্যাকেজ পাচ্ছেন মাত্র 4,000 টাকায়। এটাকে বলছি আমরা বাই টু গেট 5 অফার। এই প্যাকেজে এনরোল করলে পাবেন ডিজিটাল স্টুডেন্ট ড্যাশবোর্ড, ডেডিকেটেড সাপোর্ট সিস্টেম, উইকলি রিভিউ ক্লাস এবং কোর্স শেষে সার্টিফিকেট। শুধু কিন্তু তাই না, এই কোর্সের পরে 1 লাখ টাকার স্কলারশিপ, ল্যাপটপ এবং স্মার্টফোনও পেয়ে যেতে পারেন আপনি। এছাড়াও 90% ডিসকাউন্টে আপনারা ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স কোর্সটা মাত্র 1,000 টাকায় জয়েন করতে পারবেন। এছাড়াও আমাদের অডিয়েন্সের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে, এক্সট্রা ডিসকাউন্ট। সেটা হচ্ছে আপনারা যদি 2CP এই কোডটা ব্যবহার করেন, তাহলে আপনারা অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট পাবেন। অ্যাডমিশন লিঙ্ক ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। তা আম সরি, মাঝখান থেকে একটু তোকে থামাচ্ছি। তাহলে হচ্ছে মানে এই যে মাঝখানের 1,000 কোটি টাকার একটা গ্যাপ, যেটা কিনা আপনার প্রথম অনুযায়ী আমরা এটা কি বলে মানে হাইপোথিসিস আমরা করে দিতেছি একটু, যে প্রতি বছর এর পরে 1,000 কোটি টাকা করে অ্যাড করতে পারবে। সেই 1,000 কোটি টাকা আসতেছে কোথেকে? এটা কি বাহিরের কোনো দেশ থেকে আমরা আর্ন করবো, আর মাটি থেকে বিভিন্ন জিনিস উৎপাদন হবে সেখান থেকে আসবে? আসলে এই 1,000 কোটি টাকা আসতেছে কোথেকে? আসলে প্রতি বছর 1,000 কোটি টাকা না, এটা চক্রবৃদ্ধি। তো ওই প্রথম বছর 1,000, তারপরে বছর 1100, তারপরের বছর আরও বেশি, খুব সম্ভবত 12.1 গুণ 1,000, এইভাবে চক্রবৃদ্ধি বাড়তে থাকে। তো আপনি কি জানেন যে একটা কাগজকে 28 বার যদি ভাঁজ করেন, সেটা এভারেস্টের চেয়ে উঁচু হয়। তো তো ওই টাকাতেও ঠিক চক্রবৃদ্ধি সুদ কাজ করে। তো প্রতি বছরই কি নতুন করে টাকা ছাপাতে হয়। এবং আপনি বললেন যে এই টাকাটা আর্ন করবো কীভাবে? তো আমার কাছে ধরেন আমি তো লেখক, আমি বই ছাপাই। তো মনে করেন যে নতুন করে ডিমান্ড আসলো, বই কী করি? ছাপাখানায় ছাপাই ফেলি। এটাও সেই, এখানে আবার বিদেশ থেকে কেন আসতে হবে? আমার দেশে ছাপাখানা আছে, আমার দেশে কাগজের রং আছে, আমাদের দেশে কাগজ আছে, কাগজ ঢুকাবে, উপরে রং পড়বে, বের হয়ে যাবে কাগজ, শেষ। তার মানে আস্তে আস্তে কাগজের দাম কমতেই থাকবে, টাকার দাম কমতে থাকবে, কাগজের দাম বাড়তে থাকবে। রাইট, কাগজের দাম বাড়তে থাকবে। জি, হয়তো বা একটু থিওরিটিক্যাল কথা বলতেছিলাম, কারণ যে মানুষটা আজকে পডকাস্টে দেখতেছে সে হয়তো ভাবতে পারে যে ঠিক আছে সিস্টেমটা এইভাবেই রান করতেছে, বাট আমি আমার লাইফে তো একদম শুধু তো একদম ভালোভাবে থাকতে চাই, আমি ঝামেলার মতো করতে চাই না। মানে আমার প্রতিটা আর্ন টাকা তো ঝরা ধাম ঝরা টাকা, সো এই টাকার মধ্যে আমি সুদের ছোঁয়া লাগাতে চাই না, বা আমি লাগাই নাই। আপনারা আজকে এখানে 3 জন আড্ডা মারতেছেন আর বলতেছেন আমি নাকি সুদের মধ্যে কানেক্টেড। হাউ কাম ইউ সে সো? প্রতিটা টাকা নেই এখানে আমার কাছে আমি হিসাব দিচ্ছি।
সো সেই মানুষটার জন্য আপনার কি বলার আছে? আসলে সেই মানুষটা আসলে আপনারা না খুব সরলভাবে চিন্তা করছেন। একটা জিনিস কি, আমি তো শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকনোটের কথা বলছি। এই টাকা তো খুব সামান্য একটা অংশ আমাদের অর্থনীতির। টাকার তো এটা কিছুই না। আমরা বাংলাদেশের অর্থনীতিতে বা পৃথিবীর অন্য যে কোনো দেশের অর্থনীতিতে যত টাকা আছে তার 90 থেকে 97% তো ব্যাংক নোটেই না। এটা তো আরেক ধরনের টাকা, যে টাকা আপনারা টাকা হিসেবে বুঝতেইছেন না। আপনি বুঝছেনই না যে অন্য একটা টাকা এক্সিস্ট করে। আপনি এটা তো জাস্ট শো। অনেকটা শোরুম থাকে না, শোরুমের পিছিয়ে যেরকম বিশাল ফ্যাক্টরি গুদামঘর থাকে, এটা হচ্ছে জাস্ট একটা শোরুম। পৃথিবীর অনেক দেশে তো ক্যাশলেস ইকোনমি চলছে। তো সেখানে কে টাকা উৎপন্ন করছে? তাহলে মানে আসলে ওয়াটস দ্য কনসেপ্ট, আমরা যেটা জানি সেটা হচ্ছে আমি যদি টাকা ছাপাতে চাই, আমি চাইলেই ছাপাতে পারবো না। আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডলার, সেটার এগেনস্টে ডলার আমার ফার্স্টে রিজার্ভ করতে হবে। যাদের কাছ থেকে আমি ডলারটা রিজার্ভ করব, তারাও চাইলে ডলার ছাপাইতে পারবে না আনলেস আনটিল দে বলতেছে আর কি, আপনি আগে হাসতেছেন বলছে হয়তো বলতেছেন, তারপরে আমি বলি সেটা হচ্ছে যে স্বর্ণ আমি স্টোর করতেছি, সেইটার মতো করে আমি তখন ডলার ছাপাইতেছি। ডলারটা আবার আমরা সবাই পাগলের মতো করে জমাবো, সো দ্যাট উই ক্যান অলসো প্রিন্ট টাকা। আচ্ছা, এখানে অনেকগুলা ভুল তথ্য দিয়ে ফেলছেন, তো আসার জন্য দুঃখিত। ডলার রিজার্ভের সাথে টাকার কোনো সম্পর্ক নেই। ডলার রিজার্ভ এক জিনিস, টাকা আরেক জিনিস। কেমন? ডলার রিজার্ভ হচ্ছে আমরা যে আন্তর্জাতিক বাণিজ্য করি, ফরেন এক্সচেঞ্জ করি, সেই এক্সচেঞ্জের যে উদ্বৃত্তি সেটা হচ্ছে রিজার্ভ। কেমন? আর টাকার সাথে ডলার রিজার্ভ থাকতে হবে, এটা একেবারে ভিত্তিহীন একটা মানে দাবি করেছেন। এবং ডলারের পিছে যে স্বর্ণ থাকতে হবে সেইটাও কি সম্পূর্ণ ভুল তথ্য। ডলারের পিছেও স্বর্ণ নাই, টাকার পিছেও ডলার নাই, এটা কিছুই কিছু না। হচ্ছেটা কি ভাই? মানে ব্যথা লাগতেছে ভাই, ব্রেনে খুব চাপ লাগতেছে ভাই, একটু ক্লিয়ার করেন। আচ্ছা, বই ছাপানোর জন্য কি লাগে? কাগজ লাগে, কালি লাগে, আর প্রকাশনীর ইচ্ছা লাগে। তাহলে বাংলাদেশ ব্যাংকের কি লাগবে? কাগজ, কালি, তার ইচ্ছা। এর চেয়ে তো বেশি কিছু না। আর এটার জন্য কোনো কিছুর ব্যাকেন্স লাগে না। হ্যাঁ, এক সময় ছিল যে এই ডলারের বিপরীতে স্বর্ণের মজুদ ছিল। তারও আগে বাংলাদেশে যে রুপি ব্যবহার করতাম আমরা, এবং সেটার পিছনে কি স্বর্ণের মজুদ ছিল। আর এরও আগে কি আমরা সোনা রূপা সরাসরি ব্যবহার করতাম। পরে সবাই বললো যে আচ্ছা, যে সোনাটা আমার কাছে জমা রাখো, ওই তার বিপরীতে একটা তোমাদের দলিল দেই, সেই দলিলটা হাত বদল করো নিজেরা। তো তখন মানুষ বললো যে আচ্ছা, সোনা তো ওখানে মজুদ আছে, তো এটা মালিকানাটা হাত বদল করে দিলে তো আমার জমি লেনদেন হয়ে যায়। যেমন আপনি আমাকে জমি বিক্রি করবেন, তো এটা হচ্ছে যে 100 সোনার মুদ্রা দলিল। তো আমি 100 সোনার মুদ্রা একবার তুলবো আমার লকার থেকে, তারপর আবার আপনার হাতে দিব, আপনি আবার গিয়ে ওই লকারেই রাখবেন। তো দরকার নাই তো যে আমি দলিলটা পার করে দিলাম, আপনি জমি পার করে দিলেন। ওইটাই ছিল টাকা, ওইভাবেই টাকার জন্ম। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা গেল যে মানে ইউরোপের দেশগুলা মানে যুদ্ধ করলে কি আমরা প্রচুর ঋণ নেই, প্রচুর ব্যয় করি। মানে ওদের অবস্থা এমন হলো যে আমেরিকা থেকে ঋণ নিতে নিতে বা আপনার যে ব্যাংকার গোষ্ঠী, পৃথিবীর বেশিরভাগ সোনা এখন তাদের হাতেই। যদিও জিনিসগুলো বলাও মানে এক ধরনের নীরব পাপ, কারণ যার হাতে ক্ষমতা তার বিরুদ্ধে তো আসলে কথা বলাটা তো কারাগারে বসে কারাগারে মাস্টারের বিরুদ্ধে বিদ্রোহ করার মতন, তাই না? তো এই যে ব্যাংকার গোষ্ঠীর থেকে এবং আমেরিকার থেকে যে এত ঋণ নিল, তো দেখা গেল ইউরোপের যেই নিজস্ব মজুদ সেইটাই আপনার নাই হয়ে যাচ্ছে। তো তখন বললো যে আমরা তো আমাদের টাকাটাকে স্বর্ণের ব্যাগটা রাখতে পারছি না। তখন ব্রেটন উডসে গিয়ে তোরা সবাই মিলে চিন্তা করলো যে এখন কি করব, আমরা কিভাবে টাকা সিস্টেম টিকাবো। তখন সম্মিলিতভাবে প্রস্তাব আসলো যে আচ্ছা, এখন থেকে একমাত্র আমেরিকার ডলারের বিপরীতেই সোনা থাকবে, আর বাকি সকল টাকার বিপরীতে আমেরিকান ডলার থাকবে। তাহলে আমরা যদি কেউ আমার কাছে টাকা এসে সোনা চাই, আমি তো সোনা দিতে পারবো না, আমি ডলার ধরাই দিব, সে আমেরিকায় গিয়ে ওইটার বিপরীতে সোনা নিয়ে আসবে। কারণ আমাদের এত সোনা নাই, একমাত্র আমেরিকার আছে। তখন কি বললো, সারা দুনিয়া বললো আমেরিকার ডলার হচ্ছে রিজার্ভ কারেন্সি। এবং তখন কি হলো, এইভাবে আমেরিকা আন্তর্জাতিক মুদ্রা হয়ে গেল। তখন থেকে আমরা কি লেনদেন করি ডলারে, এবং ওই টাকার বিপরীতে বা অন্যান্য দেশের মুদ্রার বিপরীতে একটা ডলার সঞ্চিত থাকতো, এবং পৃথিবীর প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক ডলার সঞ্চয় করে রাখতো। এখনও কিন্তু ওইটা আছে, কিন্তু অন্যভাবে। যাই হোক, একটু আপনি যেটা বলেছেন, তো তখন দেখা গেল কি যে আমেরিকার যে ডলার সেটা যেন তারা বেশি না ছাপায়, সেটার জন্য তারা একটা রেশিও নির্ধারণ করে দিল। কেমন? যে আমার $100 35 আউন্স এরকম। তো কিন্তু আমেরিকা আবারও তার কথা রাখেনি।
সে ইচ্ছা মতন ডলার ছাপানো শুরু করে এবং বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধের সময় প্রচুর ডলার ছাপায় ব্যয় করে। এতে দেখা যায় কি যে এই অবমূল্যায়ন হয়, যে ডলারের দাম পড়া শুরু করে। তো তখন ফ্রান্স বললো কি যে না, আমার সোনা ফেরত দাও, আমি আর ডলার রাখতেছি না, কথা যে শর্ত ছিল শর্ত অনুযায়ী সোনা ফেরত দাও। তো তখন 1931 আমেরিকা এসে বললো না থাক, সোনা ফেরত দেওয়ার দরকার নাই, ডলার এখন শুধুই ডলার, সোনা আমার ডলার তোমার, আমরা কেউ কিছু দিচ্ছি না, শেষ। এটা কি বাটপারি হলো না? হ্যাঁ, এবং এটা টিভিতে এসে বলছে 1971 নিক্সন, 15 হ্যাঁ 15ই আগস্ট, যে প্রেসিডেন্ট নিক্সন, এটাকে নিক্সন শক বলে। তো একটা জিনিস খেয়াল করেন, ততদিনে পৃথিবীর সব মুদ্রার বিপরীতে ডলার এবং ডলারের বিপরীতে সোনা। তো আমেরিকা যখন বললো যে আমার ডলারের বিপরীতে সোনা নাই পৃথিবীর সব মুদ্রা, তখন থেকে ফিয়াট কারেন্সি বা শুধু কাগজ হয়ে গেল। এবং বর্তমানে সেটা হচ্ছে ঋণ, এবং বর্তমানে সেই কাগজটা আমরা ঋণ আকারে বাজারে ছাড়ি, এবং প্রতিটা ঋণের বিপরীতে আমরা জানি কি আছে, সুদ। এটা একটা ঋণ, এবং এটা যতক্ষণ আপনার পকেটে থাকবে ততক্ষণ এটার বিপরীতে সুদ উঠতেই থাকবে। যেই দিন আপনি কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে বলবেন ভাই ঋণ নাও, পারলে আরও 20-30 টাকা নিয়ে একসাথে বলবেন যে ভাই এটার সুদ একসাথে ফেরত নাও, সেই দিন বন্ধ হবে। তার আগ পর্যন্ত আমাদের যতজনের পকেটে যত টাকা আছে প্রত্যেকটার এগেনস্টে সুদ উঠতে থাকবে। এবং এটার তো স্মল স্টোরি, এই যে এই টাকাটা আমরা কী করি, ব্যাংকে গিয়ে জমা করি, তাই না? মূল স্টোরি তো এখনও শুরুই হয় নাই। এটা কিছুই না, জাস্ট এ পিস অফ পেপার, ফরগেট ইট। মূল গল্পটা কি জানেন? এইটার যখন আমরা ব্যাংকে জমা করি তখন ব্যাংক কী করে, আমাদেরকে একটা সংখ্যা দেখায় যে তুমি 10,000 টাকা জমা রাখছো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে কিংবা 20 লক্ষ। আমরা একটা সংখ্যা দেখি, 10 লাখ, 20 লাখ, 1 কোটি। এই সংখ্যাটাকে আমরা কি বলি, আমার জমানো টাকা, নাকি? যেমন ভাই, যেমন আপনি বলেন ব্যাংকে আপনার কত টাকা আছে, কিছু একটা বলেন, সত্যি হতে হবে তা না, বলেন 5,000 টাকা। 5,000, আচ্ছা ঠিক আছে, বুঝতেই পারতেছি এটা পুরাই মিথ্যা। আচ্ছা ওনার 5 কোটি আছে, ওনার 5,000 টাকা আছে। এখন আপনি তো আগে 5 কোটি টাকা জমা রাখছেন, তারপরে এই নাম্বারটা দেখতেছেন, তাই তো? এই টাকা জমা না রাখলে তো নাম্বার দেখতেন না। সেই জন্য আমরা অনেকে বলি যে আমরা যত টাকা জমা রাখছি ঠিক ততগুলা নাম্বার এক্সিস্ট করে, এবং বিকাশে যখন আমরা টাকা ভরি, যেমন 5,000, 10,000 টাকা ভরি, তখন কিন্তু ওই নাম্বারটা দেখি। তার মানে আমরা বলতে পারি এই নাম্বারগুলো হচ্ছে আমি টাকা দিয়ে কিনছি, এমনটা কি আমাদের কাছে মনে হচ্ছে। কিন্তু আপনি যদি ব্যাংকে 5 কোটি টাকা রাখেন, এই টাকাটা ব্যাংক কই রাখে? ব্যাংকের ভল্টে তো টাকাই থাকে না। আপনার সবাই মিলে ব্যাংকে টাকা জমা রাখেন, সেই টাকাটা কি করে, মার্কেটে ছেড়ে দেয়। তাহলে কি ব্যাংকে টাকা আছে আপনার 5 কোটি? কিন্তু আপনি বলতেছেন আছে, যাই হোক ওইটা আলাদা ইস্যু। তো মার্কেটে যখন ছেড়ে দেয়, তো ধরা যাক একজন ব্যবসায়ী ঋণ নিল, মানে ঋণ আকারেই তো মার্কেটে ছাড়ে, ব্যাংক তো আর দান খয়রাত করেন নাকি ব্যাংকের সামনে। তার মানে সম্পূর্ণ টাকাটা ঋণ আকারে মার্কেটে ছাড়ে, এবং এই ঋণ আকারে যখন মার্কেটে ছাড়ে তখন এই যে ঋণ নেয় সে খরচ করার পরেই আমার হাতে টাকাটা আসে। ধরা যাক আপনি একটা কোম্পানির এমপ্লয়ি, আপনারা হয়তো চাকরি করছেন জীবনে, বা আমিও করি। তো দেখা গেল যে আমি যে ব্যবসার এমপ্লয়ি, সেই ব্যবসার মালিক এই 1 কোটি টাকা ঋণ নিয়ে আমাদের সবার থেকে প্রোডাক্ট কিনলো, আমাদের সবার বেতন দিল, অথবা অন্যান্য সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কিনলো, হ্যাঁ, এবং দেখা গেল সে বাসে উঠলো, খরচ করলো, এটা কিন্তু পুরোটাই ঋণের টাকা। এবং আমি যখন বেতন পাই তখন কি বলি, আমার রক্ত পানি করা টাকা। কিন্তু এই টাকাটার মালিক কিন্তু একটা ব্যাংক। যেই দিন ব্যাংক এসে ওই ব্যবসায়ীকে বলবে যে আমার ঋণের টাকা ফেরত দাও, তখন আপনার আমার বা অন্য কারো টাকা চলে যাইতে হবে। বুঝে গেল? এবং আমি যখন এই টাকাটা খরচ করি, কি করি, আমরা মোবাইল ইন্টারনেট কিনি, হ্যাঁ, তারপর হচ্ছে কি যে আমরা লাক্স সাবান কিনি, লাইফবয় সাবান কিনি, দাঁত মাজার ব্রাশ কিনি। তো এতে কি হয়, গ্রামীণ ফোন, ইউনিলিভার ইত্যাদি কোম্পানির কাছে যায়, অথবা আপনি মিষ্টি কিনলেন, মিষ্টির দোকানের কাছে গেল, প্রাণের জুস কিনলেন। এই কোম্পানিগুলো কিন্তু ক্যাশ নোট দিয়ে, মানে কর্পোরেট হাউস ভর্তি করে রাখে না, তারা টাকাটা কই রাখে, ব্যাংকে। তাহলে সে কি বলে যে ব্যাংকে আমার, কথার কথা গ্রামীণ ফোন বললো যে ব্যাংকে, গ্রামীণ ফোন কুমিল্লা শাখা বললো যে ব্যাংকে আমার 10 কোটি টাকা আছে, ছোটো পরিসরে চিন্তা করি। তো দেখেন অলরেডি কিন্তু আপনি বলছেন ব্যাংকে 5 কোটি টাকা আছে, সে টাকাটা আবার মার্কেটে আসছে, মানুষের হাতে হাতে ছড়াইছে, আবার ব্যাংকে চলে গেছে, এবং ওই লোকও বলতেছে ব্যাংকে আমার টাকা আছে, সেই টাকাটাকে আবার ঋণ দিয়ে দেয় ব্যাংক, আবার কি আমাদের হাতে হাতে ছড়ায়, আবার ব্যাংকে যায়। তাহলে দেখেন এই যে আমরা এত মানুষ বলতেছি ব্যাংকে আমার এত টাকা, অত টাকা আছে, বাস্তবে ব্যাংকে কোনো ক্যাশ টাকা তেমন থাকেই না। এবং ব্যাংক থেকে যদি আপনি কখনো 1 কোটি টাকা ডিপোজিট আউট করতে চান, তার আগে দরখাস্ত দিতে হয় ম্যানেজারকে, এমন একটা ভঙ্গিতে কথা বলতে হয় যেন আপনি অপরাধ করছেন,
হ্যাঁ, যে আমি অপরাধ করছি ভাই, একটু দয়া করে যদি এই টাকাটা দেন। ম্যানেজার বলবে কেন ভাই, চেকে দিয়ে দেই, টাকাটা তোলা কি খুব দরকার, আর আগে জানাবেন না? আচ্ছা আমি কল দিতেছি, একটু বসেন, চা খান, তারপর এর মাঝে সেই কল দিয়ে দেয় বাংলাদেশ ব্যাংকে যে তাড়াতাড়ি টাকা পাঠাও, গাড়ি পাঠাও, মানে কোনো এক রকমে ম্যানেজ করা, কারণ তার কাছে টাকা থাকে না, খুব অল্প কিছু টাকা তার কাছে থাকে, একজন জমা দেয়, হ্যাঁ হ্যাঁ, উইথড্র করতে গেলে ঝামেলা। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে আমরা যতজন নিজেদের ব্যাংকে বিকাশে টাকা দেখতেছি, এগুলো জাস্ট ডিজিট, এগুলার বিপরীতে ফিজিক্যাল মানিটা নাই। এবং এই যে ডিজিটগুলা নতুন টাকা তৈরি হয়েছে, এবং এটাকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলেও দেখবেন M2 নামে নতুন টাকা হিসেবে স্বীকৃতি দেয়। কারণ এই টাকা দিয়ে আপনি ঠিকই লেনদেন করতে পারেন। আজকে যদি আপনার থেকে আমি কিছু কিনতে চাই এবং বিকাশে টাকা পাঠাই কিংবা ব্যাংকে টাকা পাঠাই, আপনি অ্যাকসেপ্ট করবেন, যে কেউ অ্যাকসেপ্ট করবে। কিন্তু যদি ওই টাকাটা ব্যাংকে নাই, কিন্তু প্রত্যেকে টাকা হিসেবে এটা অ্যাকসেপ্ট করতেছে। এবং আমি একটা উদাহরণ দেই যে আসলে এই টাকাগুলো আমাদের পকেটে যতটুকু আছে অতটুকুই আছে। আপনাকে যদি বলে আপনার টোটাল সঞ্চয়ের কতটুকু ফিজিক্যাল নোটে আছে, কতটুকু ব্যাংকে আছে, আমি বলি বেশিরভাগ মানুষই বলবে যে প্রায় 90%ই ব্যাংকে আছে। বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে তো মানে কোটি টাকার মধ্যে 2-3 হাজার টাকা খালি পকেটে রাখে, পুরাটাই ডিজিটে। তো এখন আমি যদি বাংলাদেশের সব মানুষকে বলি যে তোমাদের প্রত্যেকের পকেটের টাকাগুলা এই রুমে রাখো, এখানে একটা স্তূপ হবে, তারপর এবার সবাই ব্যাংকে যাও, টাকা তুলে আনো, তার মানে এই যে ডিজিটগুলো দেখতেছি এগুলো পিওর ডিজিট। এবং এতগুলা টাকা তৈরি করছে কারা? ব্যাংক ব্যবস্থা। এবং এই টাকার পিছে সুদ, এই টাকার পিছে সুদ। ওই সুদ পূরণ হবে কি দিয়ে? টাকা ছাপায়, টাকাটা ছাপাবে কে? ফেডারেল রিজার্ভ। ফেডারেল রিজার্ভ না, আমরা বাংলাদেশের কনটেক্সটে আছি, আপনি বলবেন বাংলাদেশ ব্যাংক। এমনও তো হতে পারে যে ব্যাংক নিজে আবার টাকা ছাপাবে, আরও ঋণ দিবে যেন তার আগের ঋণের সুদ পূরণ হয়। একজন বড় কর্পোরেট হাউস, বাংলাদেশের সব বড় কর্পোরেট হাউস অসম্ভব ঋণী, এবং তারা কিন্তু ঋণ কোনোদিন শোধ করে না, করবেও না। প্রতি বছর কি আরও ঋণ নেয়, আরও ঋণ নেয়। সো একটা সময় তো পুরো ইকোনমিটা কোলাপস করে ফেলবে না? কলাপস করতে তো বাধ্য। আমি তো বলেছি যে মানে এই যে আপনারা যে দিন দিন টাকা, আপনি তো আজকে কথাই শুরু করলেন এভাবে যে টাকার মূল্য দিন দিন কমছে তো বাধ্য, কারণ নতুন টাকা না ছাপালে আগের টাকা সুদ কেমনে পূরণ হবে? সো এইটার এখন সলিউশনটা কি ভাই? আমার তো মাথা ব্যথা দিতেছেন ভাই এগুলো কথা বললে। এখন সলিউশন কি? কোনো সলিউশন আছে কি আদৌ? এই সিস্টেমের মধ্যে থেকে আপনি যদি বলেন কি যে সলিউশন, সেটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এখন আমি যদি বলি যে আপনি কোনো টাকা ছুবেন না, কোনো টাকা ব্যবহার করবেন না, আপনি আপনার জায়গা থেকে একটা বাবলের মধ্যে ঢুকে যাবেন, হয়তো পসিবল। এখন আমি যদি এই রুমের দরজা জানলা বন্ধ করে কেউ আমাকে অনুদান করে, একদিন খাওয়া এনে দেয়, একদিন জামা এনে দেয়, আমি তো চলতে পারবো, কিন্তু ইটস নট এ সলিউশন। ইটস জাস্ট কি বলে এনস্লেভ না, আপনার হচ্ছে যে কারাবন্দিত্ব, আপনি গৃহবন্দী হয়ে যাবেন সলিউশন খুঁজতে গেলে। অথবা যেটা করতে পারেন, পুরো সমাজ থেকে বের হয়ে আপনার নির্জন দ্বীপে বা পাহাড়ে চলে যেতে পারেন। এবং একটা হাদিস বলি যে সে হাদিস হচ্ছে এমন একটা সময় আসবে যখন প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত থাকবে, যে সবচেয়ে দূরে থাকার চেষ্টা করবে বা সবচেয়ে ভালো, এক্সাক্ট ওটা মনে পড়ছে না, তার গায়ে সুদের ধুলাটা হইলেও লাগবে। এবং আরেকটা হাদিস আছে যেখানে বলছে এই এমন একটা সময় আসবে যখন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হবে তার মেষপাল, সেটা দিয়ে সে দূরে চলে যাবে এবং ওখানে ওগুলো লালন পালন করে নিজেরটা নিজে খাবে। তার পূর্ণ সলিউশন আপনার ওইটাই। এখন আপনি যদি এই সমাজের মধ্যে থেকে এটার মধ্যে সলিউশন চান, এবং আমরা যে ইসলামী ব্যাংকিং দেখি, ইটস এ পার্ট অফ দিস গেম, এটা সম্পূর্ণভাবে কি এই গেমেরই অংশ। এই পুরা সিস্টেমটাকে কোনোভাবেই সে চ্যালেঞ্জ করে না, নতুন কোনো সিস্টেম দেয় না। এবং সলিউশন করতে হলে আইদার টোটাল যে মানি এবং ব্যাংকিং সিস্টেম এটাকে কলাপস করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে, তারপরে নতুন একটা সিস্টেম তৈরি করতে হবে যেটা সম্পূর্ণভাবে সুদমুক্ত এবং যেখানে টাকাগুলা সুদের দলিল না এবং ঋণ আকারে খালি আসে না, সেটা হচ্ছে সলিউশন। আর আপনি বললেন যে না আমি এই সিস্টেমে থাকবো, আমি বিবাহিত, আমি কাজও করবো, ডাইনে যাব বাঁয়ে যাব, ফুর্তি করবো, একটু খাবো, চিল করবো, আপনি পুরোপুরি বাঁচতে পারবেন না, সম্ভব না। সুমন ভাই, আপনি বলতেছেন আমি সাজ্জাদ একা একা আসলে এই জায়গায় খুব একটা কিছু করতে পারবো না। আপনি যেটা বললেন, হ্যাঁ আমাকে চলে যেতে হবে বনে, বা হ্যাঁ কোনো এক সময় ওরকম ভয়ঙ্কর কিছু হলে করতেই হবে, কিছু করার নাই। কিন্তু বর্তমানে প্র্যাকটিক্যালি কোনটা আসলে আমাদের জন্য নিয়ারেস্ট সলিউশন, আর আমরা দলগতভাবে আসলে কি করতে পারি প্লিজ?
জি, এই প্রশ্নটা খুব ভালো লেগেছে যে দলগতভাবে করাটা। একটা জিনিস কি জানেন, আপনি যদি বলেন যে আমি পাহাড়ের গুহায় গিয়ে বা বনে জঙ্গলে গিয়ে সমাধান দিতে পারবো, এটা আসলে কোনো সমাধান না। ওইটা হচ্ছে কি, আপনি বর্তমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। বিশেষ করে আমরা মুসলিমরা যারা সুদকে ঘৃণা করি, সুদকে হারাম বলি, তারা যদি বলে সুদমুক্ত হওয়ার জন্য বনেই চলে যেতে হয়, জঙ্গলে চলে যেতে হয়, এটা আসলে মেসেজ দিবে কি জানেন, ইসলাম ইজ নট ফিজিবল ফর দিস ওয়ার্ল্ড। এটা 1400 বছর আগের সিস্টেম, বর্তমানে এটা কাজ করে না। মুসলিমরা তো গর্ব করে বলে না যে এটাই সবচেয়ে মডার্ন, সবচেয়ে ভালো, সবচেয়ে মানে ন্যায্য। তো কিন্তু এটা তো আপনি বলছেন, বিশ্বাস করছেন, কিন্তু অন্যদের কাছে কি মেসেজ ক্যারি ফরওয়ার্ড করবে জানেন? মুসলিমরা এই যুগের অনুপযোগী, সেজন্য তারা বনে জঙ্গলে যাচ্ছে, এবং ইসলাম এই যুগেরই অনুপযোগী, কোনো মডার্ন সিস্টেম না। সেজন্য মডার্ন ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে মুসলিমরা টিকতে পারে না, থাকতে পারে না। সেজন্য সমাধান বলতে কিন্তু দলগত সমাধানই বোঝায়। যতদিন না পর্যন্ত আপনি সারা বিশ্বকে সুদভিত্তিক অর্থনীতির বিপরীতে নতুন একটা সিস্টেম দেখাতে পারবেন এবং বুঝাতে পারবেন যে এটা বেটার ওয়ার্ক করে, ততদিন পর্যন্ত কেউ বিশ্বাস করবে না, অন্তত অন্য ধর্মের বা অধর্মের লোকজন। আপনি কি মানবেন, মানে কোনো একটা হিন্দু এসে যদি বলে যে আমার হিন্দু ধর্মের অর্থনীতি পৃথিবীর সেরা অর্থনীতি মডেল বা কিছু, আপনি কি মানবেন এবং এই জন্য হিন্দু হবেন না? এবং আপনার অবস্থাটা বর্তমান দুনিয়া ঠিক সেই রকম। এখন একটা জিনিস দেখেন যে আমরা যে ভয়ঙ্কর জালের মধ্যে আছি, সেটা আজকে আমার সাথে আলোচনা করে আপনারা জানতে পারলেন, এবং যারা শুনতে পারলো তারা জানতে পারলো। কয়জনেই বা জানতে পারলো? এই কথাগুলো বলা উচিত ছিল কবে জানেন? আরও 200-250 বছর আগে, যখন এই সিস্টেমটা ডেভেলপ হচ্ছে। এই সিস্টেমগুলা ডেভেলপ হওয়ার পর 200-250 বছর চলে, তাদের হাতে 200-250 বছরের সম্পদ কেন্দ্রীভূত হয়ে সারা দুনিয়াতে তারা এটা প্রতিষ্ঠিত করে দিয়েছে। আপনি আমেরিকায় ছিলেন, আমি যা বলছি বাংলাদেশকে নিয়ে, তার প্রতিটা কথা কি আমেরিকা সত্য না? 100%। বরং আরও বেশি খারাপভাবে সত্য। কেন জানেন? কারণ বাংলাদেশ ব্যাংকের এই যেই মালিকানা, সেটা স্বায়ত্তশাসন, আর আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা বেসরকারি। আরও খারাপ অবস্থা। মানে আমেরিকার সব ডলার কিছু ব্যক্তিবর্গ ছাপাচ্ছে, সেই ডলার সারা দুনিয়া ব্যবহার করছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভে ডলার রাখছে এখনও, যদিও মানে আপনার ডলারের এগেনস্টে টাকা ছাপায় না, তারপরে কিন্তু তারা রাখছে। ওইটাই সিস্টেম। কারণ আমাদের আন্তর্জাতিক লেনদেন করতে লাগে। তার মানে ফেডারেল রিজার্ভ যত ডলার ছাপাচ্ছে, সারা বিশ্বের সবগুলো দেশ থেকে সম্পদ একটু একটু করে কেড়ে নিচ্ছে। বাংলাদেশ ব্যাংক ছাপায় বা বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলো ছাপায়, যেরকম আমাদের প্রত্যেকের পকেট থেকে একটু একটু করে সম্পদ কেড়ে নিচ্ছে, ঠিক তেমনি আমেরিকা ডলার ছাপায় সারা দুনিয়া থেকে একটু একটু করে ভ্যালু কেড়ে নিচ্ছে। এবং এটা কিন্তু চুরি বা ডাকাতির পর্যায়ে পড়ে। কেন জানেন? কারণ আমি কিন্তু কোনো বিজনেস রিস্ক নেই, যার কারণে আমাকে লস করতে হবে। আমি কিন্তু কোনো অপরাধ করি নাই, যার কারণে আমাকে জরিমানা করতে হবে। আমার হালাল টাকা আমি রেখে দিছি, এমনকি টাকা সমুদ্রের নিচে রেখে দিছি, সেখান থেকে এটা ভ্যালু চলে যাবে। আস্তে আস্তে ভ্যালু কমতেছে, যেটা আমরা বলতেছি। হ্যাঁ, এবং ভ্যালুটা যাচ্ছে কাদের হাতে? কোনো কিছু এখানে কিন্তু ওই মানে শূন্যে মিলে যাওয়া বলে কিছু নাই। কেমন? আপনি কিছু হারাচ্ছেন মানে কেউ কিছু পাচ্ছে। শূন্যে মিলে যায় না কিছু। এবং আপনি নিজের অনিচ্ছায় হারাচ্ছেন, আপনি এটা বিক্রি করছেন না, তার মানে আপনার থেকে ডাকাতি বা চুরি করা হচ্ছে। তো তারা কোনোদিন যাবে না এই সিস্টেমটা চ্যালেঞ্জ হোক। সব মিডিয়া, সব শক্তি তাদের পক্ষে কাজ করবে, কারণ তারা 250 বছর ধরে এই সিস্টেমে সেট করে ফেলছে সব। এখন আপনি এসে বলতেছেন কি যে হ্যাঁ আমার ঘুম ভাঙছে, হ্যাঁ এখন আমি কী করবো না? আপনাকে দরজা লক করলো, দরজার চারপাশে ওই ব্যারিকেড দিল, তার চারপাশে সেনাবাহিনী নিয়োগ করলো, তারপর সব জায়গায় সিসি ক্যামেরা লাগালো, তারপরে এই রুমে আমাদের হুশ হলো, এখন কি করবো? ইয়ার ডান। আচ্ছা, তো ডানের মধ্যে থেকে ধরা যায় কারাগারের মধ্যে থেকেই কতটুকু আমরা প্রভাবমুক্ত হতে পারি সেটা নিয়ে আলোচনাটা করি। সেটা হচ্ছে আমরা টাকা বা ব্যাংক জাতীয় লেনদেন সবচেয়ে কম করব। মনে করেন যে আপনি একজন কৃষক, আমি একজন মানে মাছ উৎপাদন করি, আর আপনি হচ্ছেন একজন ঘরবাড়ি নির্মাণ করেন। তো আমরা তিনজন আজকে জানলাম, আমরা নিজেদের গ্রামে, চাইলে আপনি আমাকে কিছু মাছ দিলেন, আমি আপনাকে দুঃখিত, আমি আপনাকে কিছু মাছ দিলাম, আপনি আমাকে চাল দিলেন, উনি দুজন ঘরবাড়ি নির্মাণ করলেন। এইভাবে যদি লেনদেনটা করি, আমরা কি এই মানে অনেকটা সুদমুক্ত লেনদেনের মধ্যেই আছি। বিশেষ করে আগের দিনে গ্রামের দিকে যদি চিন্তা করি, একটা কৃষকের বাড়ির সাথে পুকুর থাকে, তার গরু থাকে, তার হচ্ছে কি যে ফসল উৎপাদন হয়, সে এই ফসলটা খায়, এই পুকুরে গোসল করে, এই পুকুরে পানি খায়, এবং ওই গরুর যে বর্জ্য সেটা দিয়ে সে সার উৎপাদন করে, সে গরু দুধ খায়, মাংস খায়, সে কিন্তু সুদমুক্ত একটা অর্থনীতির মধ্যেই আছে। এই সিস্টেমটা কিন্তু পুরো সুদমুক্ত। তাকে বাজারের থেকে খুব অল্প কিছু লেনদেন করতে হতো। কিন্তু যখন আমরা
ঋণ নেওয়া শুরু করলাম এবং এই কর্পোরেশনগুলো বড় হওয়া শুরু করলো, তখন দেখা গেলো কৃষকরা জমি হারাচ্ছে, অনেকে দেউলিয়া হচ্ছে, অনেকে জমি বিক্রি করে সন্তান বিদেশে পাঠাচ্ছে। সব মিলে আমরা যত বেশি টাকার পিছু ছুটলাম এবং ফিজিক্যাল অ্যাসেটের থেকে দূরে সরে গেলাম, তত বেশি আমরা আরও বেশি আবদ্ধ হয়ে গেলাম এই সিস্টেমে। সুতরাং আমাদেরকে প্রথমত টাকা, ব্যাংকিং এসবের থেকে নিজেকে সেভ করে সঞ্চয়টা করতে হবে অ্যাসেটে, স্বপ্ন দেখতে হবে অ্যাসেটের, এবং লেনদেনগুলো যথাসম্ভব ওই ট্রানজ্যাকশানটা থেকে দূরে থাকতে পারলে ভালো। আমিও তো করতে বাধ্য হই, আমি যে এতগুলা, আমি তো অ্যাওয়্যার করছি মানুষকে, কিন্তু এমন না যে আমি সম্পূর্ণ মুক্ত হতে পেরেছি। কিন্তু আমি যেটা করি যে বেতন পাওয়ার পরে চেষ্টা করি মাসের প্রথমের দিকে কি টাকাটা তুলে আনতে এবং এটাকে খরচ করে ফেলতে, এবং সঞ্চয় সঞ্চয় যেন আমরা টাকা বা ডিপিএস এগুলোতে না করি, সঞ্চয় করতে পারি আমরা অ্যাসেটে। এমনকি আপনি যদি গোল্ড কয়েন কিনেন সেটাতে সঞ্চয় করতে পারেন, এবং তখন দেখা যাবে আপনার, আমি যখন লেনদেন করব তখন আমার গোল্ড কয়েনটা আপনাকে দিয়ে দিব এবং আপনি আমাকে একটা যে কোনো সার্ভিস, গাড়ি, সাইকেল বিক্রি করলেন। ওইভাবে যদি ভ্যালু আমরা নির্ধারণ করতে পারি, তো এইভাবে যদি আমরা দেখা যায় 100 জন অ্যাওয়্যার হই এবং নিজেদের মাঝে একটা কমিউনিটি গড়ে তুলি, তাহলে কিন্তু আমরা অনেকটাই কি প্রভাব থেকে মুক্ত হতে পারছি। এইভাবে পকেট কমিউনিটিগুলো যখন একটু বড় হবে, এক কমিউনিটি আরেক কমিউনিটির সাথে লেনদেন শুরু করবে, তখনই কিন্তু আমরা একটা বিপরীত ব্যবস্থা কিছুটা দাঁড়া করাতে পারবো। এখানে ব্যাপারটা আসলে যেটা মহামিন ভাই যেটা বুঝতেছি, যে অনেকটা বলতে পারছেন যে মন্দের ভালো সিচুয়েশনটা, ইটস লাইক, বিকজ আপনি যেটা বললেন যে সাপোজ আমি যদি সোনাও কিনি, গোল্ডও যদি কিনি, ছোট ছোট যেগুলা, স্টিল ওই প্রবলেমটা কিন্তু স্টিল থাকতেছে, যেটা আগে প্রবলেমটা ছিল, যে আমি ধরেন গাড়ি কিনবো, বাড়ি কিনবো, আমার তো অনেকগুলা লাগবে, ওটা আবার ক্যারি করা, বা ছোট্ট জিনিস কিনবো, আমি যদি ছোটো একটা জিনিস কিনে, পানির বোতল কিনো, ওটা তার আমি সোনা দিয়েও কিনতে পারবো না, রাইট? তো এখন এই ক্ষেত্রে ধরেন অনেকের জন্য জিনিসটা একটু ইনকনভিনিয়েন্ট হয়ে যায়। আমি একদম প্র্যাকটিক্যাল সেন্সে বলতেছি, যারা দেখতেছে তাদের কাছে, ভাই এত ঝামেলার মধ্যে আমি যাইতে চাই না, এটা তো খুব ঝামেলার একটা ব্যাপার। ভাই যা আসে ইটস লাইক ইগনোরেন্স ইজ ব্লিস। ভাই আমি জানি সিস্টেম সমস্যা আছে, এখন ভাই কিছু করার না, আমরা এখন ট্র্যাপে পড়ে গেছি, ভাই বাদ দেন তো ভাই। এটাই তো সাধারণত ভাই এত ঝামেলার মধ্যে আমার যাওয়ার দরকার নাই। আবার 2-4টা মানুষের বুঝাবো, এই নেও তুমি আমার কি বলে ক্রপ কিনো, বা আমার ফসল না, ওই আমার গরু আছে, গরু থেকে। আর আমরা অনেকে আছে যারা সিটি থেকে দেখতেছে, দে ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সেস টু এগ্রিকালচার। মানে আমার তো যেমন আমার তো কোনো ফসল আসতেছে না যে আমি এক্সচেঞ্জ করতে পারতেছি, রাইট? সো এটা একটু আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি চাইতেছি যে কি আমরা মন্দের ভালো কোনো সলিউশন আছে কিনা। এতক্ষণ যা বললাম ওইটা কিছুটা মন্দের ভালোই বলতে পারেন, সত্যিকার মন্দের ভালো বলে কিছু নেই, হয় ভালো নয় মন্দ। তো এখন ব্যাপার হচ্ছে কি, এটা ঠিক একটা জিনিস কি, এক বোতল মদের মধ্যে 2 চামচ মধু আর 1 চামচ কালো জিরা দিয়ে যদি একটা ঝাঁকি দিয়ে আপনাকে দেয়, নেন মন্দের ভালো, আই এগ্রি, ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো ব্যাপার হচ্ছে যে আপনি প্রশ্ন করতে পারেন যে, হ্যাঁ এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আচ্ছা না, আমরা তো মন্দের ভালো একটা সিস্টেম দেখছি অলরেডি। আমরা তো দেখছি যে মানুষ সুদ থেকে বাঁচার জন্য ইসলামী ব্যাংকের দিকে যাচ্ছে, ইসলামী ফাইন্যান্স নামে অনেক কিছু হচ্ছে। তো এই যে বাংলাদেশের সব ব্যাংকগুলোকে যদি আজকে রাতের মধ্যে ইসলামী ব্যাংক বানায় দেয়, তাহলে কি একটা নতুন অর্থনীতি, নতুন বিপ্লব হবে কিনা, যেখানে আমাদের মুক্তি মিলবে? আপনারাই হেসে দিচ্ছেন। আপনারাই চিন্তা করেন যে এটা তো মুক্তি না। কারণ কি, আপনি চিন্তা করেন, যেমন আমরা যদি দেখি যে সুদ, আচ্ছা যদি কোরআনে আনি, যে আমরা তো কোরআনকে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে দেখি, যে দেখে না তার সাথে একটু পরে ও জবাব দিচ্ছে। আগে আপনাকে বলি, কোরআনে কি বলছে, সুদ হচ্ছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। তো এখন আপনি যদি আমাকে অপছন্দ করেন, কি করবেন? পাশাপাশি বসবেন না, সামনে দেখবেন না? তার চেয়ে যদি বেশি অপছন্দ করেন, পিছন পিছনে কি গালি দিবেন? তার চেয়ে বেশি অপছন্দ করলে আমাকে দেখলে মারতে ধরবেন। তার চেয়ে বেশি যদি অপছন্দ করেন, দলবল নিয়ে আমার উপর ঝাঁপায় পড়বেন, যুদ্ধ করবেন। কোন পর্যায়ে গেলে একটা পাপ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের মতন হয়? পাপ তো অনেক আছে পৃথিবীতে, আল্লাহ কি কোনটাকে বলছে আমার বিরুদ্ধে যুদ্ধ? এখন যে এই সিস্টেমের অ্যাগেনস্টে কাজ করবে, সুদী সিস্টেমের বিরুদ্ধে বিকল্প ইসলামী সিস্টেম দাঁড়া করাবে, সে কি করবে? সুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। যে আল্লাহর পক্ষে যুদ্ধ করবে আর যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে, সে কী হবে? একজন আরেকজনের দেখলে শেষ করে ফেলার চেষ্টা করবে, এরকমই তো। তো বর্তমান সিস্টেমকে মেনে নিয়ে এই সিস্টেমের অধীনে থেকে যদি আমি বলি আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধরত, ইটস জাস্ট এ জোক। মনে করেন যে আপনারা 2 বন্ধু বসে আছেন, দুইজনই ব্যাংক। এখন আমি আসলাম, আপনি বললেন কি যে শুধু হইলে আমার কাছে আসো, ইসলামী সুদ হইলে ওর কাছে যাও। দুইজনের মালিক একই,
দুজনের মালিক একই। আমি হচ্ছি মালিক, আপনি রাখলাম আপনার দাড়ি একটু লম্বা, ওনার দাড়ি একটু ছোট, তো যের কাছে টাকা দেন ঘুরে ফিরে আমার কাছেই আসবে। এবং এটা কি পসিবল যে আপনারা দুইজন একই মালিককে টাকা দিচ্ছেন, একই মালিককে বড় করছেন, আবার একজন আল্লাহর পক্ষে আর একজন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতেছেন? এবং প্রতিটা মানুষ কনফিউজ যে আসলে কি ইসলামী ব্যাংক ঠিক। আমি এই প্রশ্নটা পেতে পেতে বিরক্ত ভাই। আসলে ইসলামী ব্যাংক আর সুদী ব্যাংকের মধ্যে কি আদৌ কোনো তফাৎ আছে? মানে আপনি কি আবু জেহেল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলবেন দুইজনের মধ্যে কি আদৌ কোনো তফাৎ আছে? এই প্রশ্ন তো করবেনই না। একটা দিন, একটা রাত, একটা আল্লাহর পক্ষে যুদ্ধ, একটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। কেমনে একই ছাদের নিচে, একই এসির নিচে, একই ইয়েতে দুইটা টেবিল থাকবে, এখানে সুদমুক্ত, এখানে সুদযুক্ত, এবং মালিক একই থাকবে এবং পুরো সিস্টেমকে মেনে নিচ্ছে। আসলে আমরা কেমনে ঋণ দিই ইসলামী ব্যাংকে, এটা কিন্তু জানা গুরুত্বপূর্ণ। মনে করেন যে হ্যাঁ, মনে করেন যে আপনি আমার থেকে 100 কোটি টাকা ঋণ নেবেন, আমি 100 কোটি টাকা দিব, 110 কোটি টাকা ফেরত নিব, আমি নর্মাল ব্যাংক। এখন আপনি বলেন না ভাই টাকা লেনদেন খারাপ যে জিনিসটা, হ্যাঁ মুসলিম মানুষ না, বলেন কি এটা হয় নাকি? তো তখন আমি বললাম হ্যাঁ ভাই ঠিক বলছেন, আমরা ওকে দিতে পারি। তো আপনি এক কাজ করেন, টাকাটা নেন, আবার 120 ফেরত, 110 ফেরত আনেন, হ্যাঁ কিন্তু আমি হালাল করে দিব। তো আপনি টাকা নিলেন, নিয়ে বলেন কি যে ভাই 110 দিব, হ্যাঁ টাকা আমাকে দিচ্ছেন, হ্যাঁ তাহলে হালাল কেমন হলো? আরে ভাই বুঝেন না, আপনি হচ্ছেন আমার প্রতিনিধি। আপনি যখন মাল কিনবেন তখন মালটা হবে কার? আমার। আপনি আমার প্রতিনিধি, এজেন্ট। মাল কিনলে মাল হবে আমার, তারপরে মালটা কি করবেন? নিজের কাছে বিক্রি করে দিবেন 10% লাভে। কেন 10%? কারণ বাজারে সুদের হার চলে 10%। বাজারে সুদের হার যেদিন চলবে 12%, বলবে ভাই 12% লাভ ধরবেন। যেদিন 5% বলবে ভাই 5% লাভ ধরবেন। যেদিন বাজারে সুদের হার 20% বলবে ভাই 20% লাভ ধরবেন। তো আপনি নিজের কাছে বিক্রি করে দিবেন, করে তারপরে আমাকে আগামী বছর ভাই এই সুদে আসলে টাকাটা ফেরত দিবেন। হয়ে গেল না? এটা হচ্ছে কি যে ইসলামী ব্যাংক মডেল। না, কিন্তু এখানে তো